আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা এখন ক্লাস শুরু করছি বেজ 2 ক্লাস 7। বেজ 2 ক্লাস 7। বেজ 2 ক্লাস 7 গ্রুপে আমি বেজ 2 গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যারা বেজে আছেন, ফ্রি আছেন, জয়েন করেন বেজ 2 ক্লাস 7 জয়েন করুন। আচ্ছা, আপনারা একটু শেয়ার করে দেন। যারা অলরেডি জয়েন করেছেন তারা একটু বলবেন, খুব দ্রুত বলবেন যে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা একটু বলবেন। বেচ 2 ক্লাস 7 জয়েন করবেন। হ্যাঁ, আপনারা একটু 10টার পর থেকে যারা এগুলো শিখতে চাচ্ছেন আর কি, 10টার পর থেকে একটু ফ্রি থাকবেন, ফ্রি থাকার চেষ্টা করবেন। এবং যে কোনো সময় আমরা মনে করেন যে কোনো বেচের ক্লাস শুরু করব এখন থেকে, কারণ আসলে নির্দিষ্ট সময় করে নির্দিষ্টভাবে যদি আমি 2 দিন 3 দিন ক্লাস নিই, এতগুলো বেচের শেষ হবে না। সেজন্য আমি চেষ্টা করব প্রতিদিন 10টার পর থেকেই আমি ক্লাস নেওয়ার, র্যান্ডমলি যে কোনো 2টা 3টা 4টা পর্যন্ত বেচ কভার করার চেষ্টা করব। তো কোনো কোনো বেচকে আগে থেকে হয়তো মেসেজ দিতেও পারি, নাও দিতে পারি। মোটামুটি বেচের যে ক্লাসে যে আছে, ধরেন কোনো বেচে 7টা ক্লাস গেছে, কোনো বেচে 8টা ক্লাস গেছে, মোটামুটি যে বেচগুলো পিছিয়ে থাকবে সেই বেচগুলোকে আমি সামনে নেওয়ার জন্য র্যান্ডমলি ক্লাস করাবো 10টা থেকে। আধা ঘন্টা 40 মিনিট করে ক্লাসগুলো হবে। তো আপনারা যারা এই আমার সাথে মানে প্ল্যাটফর্মে যুক্ত আছেন, সবাই একটু 10টার পর থেকে নজর রাখবেন আপনার বেচে কখন ক্লাসটা হচ্ছে। সাথে সাথে করে ফেলতে পারলে আপনার জন্য সুবিধা। বেচগুলো আর জমে মানে ক্লাসগুলো আর জমে থাকবে না, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, যারা জয়েন করতেছেন সাথে সাথে আমাকে একটু কনফার্ম করবেন যে আপনি শুনতে পান কিনা, মানে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে না, বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা আমাকে সাথে সাথে একটু কনফার্ম করবেন। কারণটা হচ্ছে, আমরা হয়তো অনেক সময় আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝেন কিনা, মানে শুনতেছেন কিনা। এর মধ্যে ধরেন আমি 2 4 10 মিনিট ক্লাস শুরু করে দিলাম, তখন হুট করে দেখা গেল যে এগুলো সাউন্ড হলো না, তখন আমি কি হবে, আবার নতুন করে ক্লাসটা করাইতে হবে। হ্যাঁ, তো আসলে সময় তো সারাদিন তো ব্যস্ত থাকে, এর মধ্যে মনে করেন আপনাদের জন্য বেসগুলো করার চেষ্টা করি, ক্লাসগুলো করানোর চেষ্টা করি, এর মধ্যে যদি সময় লস যায় তাহলে সমস্যা। সেজন্য আপনারা জয়েন হয়েই জাস্ট শুরু করে দিবেন, একটু বলা শুরু করে দিবেন যে এখন আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করতেছেন, বাট কেউ এখনো বলছেন না যে শুনতে পাচ্ছেন কিনা। কিছুক্ষণ আগে বেচ 1-এ ক্লাস নিয়েছি, তারাও কিন্তু 10 মিনিট ধরে তাদেরকে জিজ্ঞাসা করার পরে বলেছে। তো এভাবে টাইম লস করার কোনো মানে নেই, অলরেডি 3 মিনিট হয়ে যাচ্ছে। আপনারা একটু সাথে সাথে রেসপন্স করবেন, এটা আজকে বলে দিচ্ছি, জিনিসটা মাথায় রাখবেন। সাথে সাথে রেসপন্স করবেন। বেচ ট্যুর কেউ থাকলে অবশ্যই বলেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা, আমরা ক্লাস শুরু করে দেব, সময় খুব কম। ক্লাসগুলো যে করাচ্ছি বা আপনাদেরকে যে এই একটা সেক্টর সম্পর্কে ফাউন্ডেশন কোর্সটা করাচ্ছি একদম ফ্রিতে, ঠিক আছে, টাকা লাগতেছে না। আর কমেন্ট করতে কি টাকা লাগে নাকি ফেসবুকে? এটা তো আমার জানা নাই। মানে কমেন্ট করে আপনারা এতটুকু জানাবেন যে আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, যেই জয়েন করেন না কেন, একজন হলে একজন। আমরা তো এখানে 10 জনের জন্য বসে থাকি না, একজন হলেই সমস্যা নাই, আমি ক্লাস শুরু করে দিব। কারণ যারা আসে নাই তারা পরে দেখবে, ঠিক আছে, সমস্যা নাই। ঘটনা হলো একজন হলে একজন, যে কেউ জয়েন করার সাথে সাথে বলে দিবেন যে মানে শুনতে পাচ্ছি বা সাউন্ড ক্লিয়ার বা ক্লিয়ার না। তাহলে আমার শুরু করাটা একটু সহজ হবে।
আমি তিনজনকে দেখতে পাচ্ছি, কেউ এখনো বলছে না যে মানে সে শুনতে পাচ্ছে কিনা, ব্যাপারটা বুঝলাম না। কথা ক্লিয়ার আছে কিনা, আমরা শুরু করব কিনা? আচ্ছা, একজন বলেছে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বিষয়টা বুঝি না আমি, কেন আপনাদের মানে কমেন্ট করতে এত কার্পণ্যতা লাগে? আমি সারাদিন ব্যস্ত থেকে আপনাদেরকে বেসগুলো মানে একটা সেক্টরে আনার জন্য, আপনারা এই জ্ঞানটা অর্জন করার জন্য আমি আহ, সময় দিচ্ছি। তাহলে এর মধ্যে আপনারা একটা কমেন্ট করতে আপনাদের মানে কার্পণ্যতা মনে হয়। জিনিসটা বুঝলাম না। এত কৃপণতা থাকলে কেমনে কি করবেন দুনিয়াতে? হাই রে আল্লাহ! লাখ লাখ টাকা মানুষের চার্জ করে এই এই ডিজাইন এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এগুলা শেখানোর জন্য। দেখবেন যে অনেক টাকা চার্জ করতেছে, অনেক টাকা ব্যয় করে কোর্স গুলো করাচ্ছে, মানে অনেক টাকা ফি নিয়ে করাচ্ছে। ফ্রিতে একটা মানে একটা প্ল্যাটফর্ম, ফ্রি একটা প্ল্যাটফর্ম আমি চালু করতে চাচ্ছি। পাশাপাশি আমি আপনাদেরকে এগুলা আহ মানে সময়টা দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকদিন কথাগুলো বলবো না আপনাদেরকে, আপনাদের নিজ দায়িত্বে ক্লাস শুরু করার সাথে সাথে আপনারা এগুলো বলে দিবেন। ঠিক আছে, যারা বলেছেন ধন্যবাদ। আচ্ছা, আমরা এটা হচ্ছে বেজ টু আমাদের, না বেজ টু। বেজ টু তে আমরা 6টা ক্লাস করেছি। 6 নম্বর ক্লাসে কি করেছে একটু দেখবো। 6 নম্বর ক্লাসে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ট্যাবল আমরা একটু দেখেছি। যারা এই বেঁচে ছিলেন, আগের 6টা ক্লাস করেছেন, তারা আশা করি এই ট্যাবল পর্যন্ত এসেছেন। যারা করেন নাই, বেচ টু এর গ্রুপে 6টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাস অবশ্যই অবশ্যই করে আসবেন। আর সামনে আমি ওয়েবসাইটটা ইনশাল্লাহ রেডি করে ফেলতেছি। যারা রেজিস্ট্রেশন করেন নাই এখনো রেজিস্ট্রেশন করে ফেলবেন। গ্রুপে লিঙ্কটা আছে w3psb.com। এটাতে আপনারা বেস ভিত্তিক যে যে বেসে জয়েন করবেন, সেই বেসে আপনারা লিঙ্ক গুলো পাবেন। সেখান থেকে আপনারা যে কোনো সময় এটা করতে পারবেন। আপাতত গ্রুপে পাচ্ছেন লিঙ্ক গুলো। ক্লাসগুলো অবশ্যই প্র্যাকটিস করে আসবেন। তাহলে আপনারা সিকুয়েন্টলি মানে সিরিয়ালি বুঝতে সুবিধা হবে আপনাদের। 6 নম্বর ক্লাস আজকে আমাদের হবে 7 নম্বর ক্লাস। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় না আমি এটা আরেকটা ফাইল করি, তাহলে আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারি যে আসলে কোথায় আমরা আছি। ক্লাস 7, এটা হচ্ছে আমাদের ক্লাস 7। ক্লাস 7টাকে আমি এডিটর ওপেন করলাম। এখানে আমাদের টেবলটা দরকার নেই আজকে, এটাকে আমরা কেটে দিচ্ছি। আজকে ক্লাস 7 আমরা কভার করব স্টাইল নামের যে অ্যাট্রিবিউটটা আছে। অ্যাট্রিবিউট কি জিনিস, যারা অ্যাট্রিবিউট কি জিনিস সেটা কিন্তু আমরা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ক্লাসে অলরেডি অনেকবার বলেছি। এখন ধরেন অ্যাট্রিবিউটটা একটু করে বলি। অ্যাট্রিবিউটটা কি জিনিস? একটা ট্যাগ আছে H1, এটা হচ্ছে কি ট্যাগ? হিডিং ট্যাগ H1। এর মধ্যে লিখলাম ধরেন ইলিয়াস হোসাইন। আচ্ছা, এখন আরেকটা ট্যাগ ধরেন, এটা হচ্ছে ফন্ট। ফন্ট ট্যাগ। এখন আমি যদি দুইটা যদি ব্রাউজারে ওপেন করি, এই দুইটা কেমন দেখাবে? এটা হচ্ছে ক্লাস 7 ব্রাউজারে এমন দেখাচ্ছে। এটা হচ্ছে H1 এর ভিতর, আর এটা হচ্ছে ফন্টের ভিতর। এখন আমি যদি অ্যাট্রিবিউট দিয়ে একটু কাজ করতে যাই, H1 কে ধরেন আমি কালার অ্যাট্রিবিউট, এখানে কাজ করে কিনা দেখেন। কালার অ্যাট্রিবিউট দিয়ে, অ্যাট্রিবিউটের স্ট্রাকচার হচ্ছে এমন, এখানে আমি ধরেন রেড দিলাম। কালার কি হয়েছে? হয় নাই। এখন এই কালারের ঠিক একই অ্যাট্রিবিউটটা ধরি আমি ফন্ট ট্যাগে দিলাম। ফন্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটটা বসালাম। দেখেন এখানে কি হয়েছে? হয়ে গেছে। তাহলে কি বুঝতে পারছি? অ্যাট্রিবিউট দিয়ে আলাদা কিছু কাজ করি, আমরা ডিজাইন করি, বাট অ্যাট্রিবিউট প্রত্যেক ট্যাগের সাথে কাজ করে না। ঠিক আছে? কিছু ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউট নির্দিষ্ট, আবার কিছু অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা ট্যাগের সাথে কাজ করে। এখন এই অ্যাট্রিবিউটের স্ট্রাকচারটা কেমন? কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এরপর সমান চিহ্ন, এরপরে কোটেশন চিহ্নের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসে। এই জিনিসটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার। আজকে একটা স্ট্রাকচার মানে আজকে একটা ভিন্ন স্ট্রাকচারের অ্যাট্রিবিউট দেখবো। সেটা একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। এটা ভিন্ন, মানে সবগুলো অ্যাট্রিবিউটের চাইতে এটা ভিন্ন। এটা কিভাবে বসে? এটা অ্যাট্রিবিউট নেম হিসেবে বসবে,
সমান চিহ্ন বসবে, কোটেশন চিহ্ন এটাও বসবে, বাট এই ভ্যালুতে দুই ভাগে বিভক্ত হয়ে বসবে। এখানে কিভাবে দুই ভাগে বিভক্ত, এটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি বসবে, তারপর কোলন চিহ্ন বসবে, তারপর ভ্যালু বসবে, তারপর সেমিকোলন বসবে। দেখেন এই স্টাইল অ্যাট্রিবিউটের স্ট্রাকচারটা, জিনিসটা শিখে নেন আজকে। স্টাইল অ্যাট্রিবিউটের স্ট্রাকচারটা কেমন, ওই ভ্যালুতে মানে আমরা যেখানে নরমাল অ্যাট্রিবিউটের ভ্যালু যেখানে বসাই, সে ভ্যালুতে দুই ধরনের কাজ হবে। একটা হচ্ছে প্রপার্টি বসবে, কোলন চিহ্ন বসবে, তারপর ভ্যালু বসবে, তারপর কি সেমিকোলন বসবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের নিয়ম। স্টাইল অ্যাট্রিবিউটটা এভাবেই বসে এগুলো, কারণ স্টাইল অ্যাট্রিবিউটটা এক ধরনের সিএসএস, এটা এক ধরনের সিএসএস। আর সিএসএস এ কোডগুলো এভাবেই থাকে, প্রপার্টি এবং ভ্যালু এভাবেই থাকে। আমরা সিএসএস করলে আর দুই একটা ক্লাস পরেই বেস 2 এর সিএসএস ক্লাস শুরু হবে। অলরেডি ক্লাস বেস 1 এ অলরেডি ক্লাস সিএসএস এর দুইটা ক্লাস চলে গেছে। তো একটু ধৈর্য ধরে থাকবেন, প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করবেন, আশা করি সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এখন তাহলে স্টাইলটা হচ্ছে এক ধরনের সিএসএস, এটাকে ইনলাইন সিএসএস বলে। আমরা সিএসএস এর আলোচনা এগুলো বিস্তারিত বলবো। তাহলে সিএসএস এর কোডগুলো এভাবেই বসে, প্রপার্টি এবং ভ্যালু। এখন প্রপার্টিটা কি? প্রপার্টিটা ধরেন আমরা যদি এটাকে কালার করতে যাই, কালারটা হবে প্রপার্টি। ধরেন কালার, কালারটা হবে কি প্রপার্টি, কালারটা কি কালার হবে সেটা হবে ভ্যালু। ধরেন এটা হবে রেড। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, দেখবেন এটা লাল হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারলেন, এই স্টাইল অ্যাট্রিবিউটটা এটা খুবই একটা জটিল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা 99% ট্যাগের সাথে কাজ করে, 99% জায়গায় কাজ করবে। বেশিরভাগ জায়গায় স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে পারবেন। অল্প রিয়ার কোনো একটা জায়গা আপনি হয়তো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে পারবেন না, সেটা আমরা কাজ করতে গেলে দেখব। মোটামুটি বেশিরভাগ জায়গায় যেখানে যে কোনো অ্যাট্রিবিউট কাজ করবে না, সেখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কোনো একটা ডিজাইন আপনার ইউনিক, আলাদা করে কোনো স্পেসিফিক কোনো একটা প্রয়োজন হলে সেটা আপনি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করে ফেলতে পারবেন, যেটা কালার অ্যাট্রিবিউট আমাদের H1 এ কাজ করে না, আমরা দেখেছি শুরুতে। তাহলে এবার আসেন স্টাইল অ্যাট্রিবিউটের যে স্ট্রাকচার সেটা বুঝে গেছেন আশা করি। স্টাইল অ্যাট্রিবিউট থাকবে সমান চিহ্ন কোটেশন চিহ্নের মধ্যে, প্রপার্টি বসবে, তারপর ভ্যালু বসবে। এখন আমরা আরো কয়েকটা জিনিস যদি দেখি তাহলে বুঝতে পারবো। এখন আমাদের ফন্ট একটা লাগতেছে, এটা বাদ দেন, এটা বাদ দিলাম। তাহলে আজকে জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা হবে। আমি আগের অ্যাট্রিবিউট নিয়ে কেন বলেছি, স্টাইল এবং আগের অ্যাট্রিবিউটের পার্থক্যটা বোঝার জন্য। এই এই সিস্টেমে জাস্ট একটাই অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এখানে আমি ধরেন আরেকটা জিনিস বসাই, ধরেন এটা এখানে আমি ফন্ট, এই যে ফন্টে যে ফন্টকে আমরা চেঞ্জ করি না, ফন্টের মধ্যে ফেজ অ্যাট্রিবিউট দিয়ে আমরা চেঞ্জ করেছিলাম কত নম্বর ক্লাসের জন্য ছিল। এখানে যদি আপনি এই ইলাস্ট্রাইন ফন্টকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। তখন কি হবে, এখানে একটা প্রপার্টি হিসেবে ফন্ট ফ্যামিলি বসবে। এই ফন্ট ফ্যামিলি এটা একটা প্রপার্টি। এটার ভ্যালু হিসেবে যদি কোনো একটা স্টাইল, ফন্টের স্টাইল দিয়ে দেন, তাহলে এই ইলাস্ট্রাইনটা কি হয়ে যাবে, ওই ধরনের স্টাইল হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে যদি এরিয়াল ব্ল্যাকটা দিই, এরিয়াল ব্ল্যাক, আমরা জানি এটা এটা একটা কি ফন্ট স্টাইলের নাম, এরিয়াল ব্ল্যাকটা। আর এটা হচ্ছে একটা প্রপার্টি, স্টাইলটা হচ্ছে মূলত এখানে অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমি যদি এখন এখানে রিলোড দিই, দেখতে পাবেন এটা স্টাইলটা কি হয়ে গেল, ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে ধরেন এই এরিয়াল ব্ল্যাক এর জায়গায় যদি অন্য একটা ফন্টের নাম দিই, যেমন কোরিয়ার, কোরিয়ার, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি কোরিয়ার, তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে করে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা সিএসএস, ধরো ইনলাইন সিএসএস। এখানে দিয়ে সিএসএস এর যা কোড আছে সবগুলো কিন্তু এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে বসবে। এই জিনিসটা আমরা অলরেডি সিএসএস জিনিসটা দেখে যাচ্ছি, সিএসএস এ গেলে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে। তাহলে এখানে ধরেন আমি ধরেন ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ দিলে আমি এখানে ফন্ট সাইজ ধরেন 100 দিলাম। এখন 100টা কি দিবেন, পিক্সেল ধরেন, পিক্সেলে দিলেন, ঠিক আছে। পিক্সেলটা কি জিনিস আমি বলেছি, এটা অনেক বড় হয়ে গেছে, দেখছেন ফন্টটা অনেক বড় হয়ে গেল। এটা 100% এখন জুমে আছে, 100% আছে ব্রাউজারটা, তারপরে অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে যদি এটা শুরু করতে যান তাহলে কি হবে, এটা ধরেন আমি 20 পিক্সেল দিলাম। পিক্সেলটা কি সেটা বলেছি, এই যে জায়গাটা আছে ব্রাউজার, এই ব্রাউজারের জায়গাটাকে পরিমাপ করার একক হচ্ছে পিক্সেল, ঠিক আছে। এটা ছোট হয়ে গেল, তাহলে বুঝতে পারতেছেন আমি জুম করে বড় করলাম আবার। তাহলে এই জায়গায় আমরা অনেক ভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এই জায়গায় কালার দেখালাম, ফন্ট ফ্যামিলি দেখালাম, এরপরে ধরেন আরেকটা জিনিস দেখাই, ধরেন এভাবে পুরোটা কেটে দিই। ধরেন আমি
এই লেখাটা যেটা আছে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার দিন। তাহলে হবে কি, এখানে স্টাইল অ্যাট্রিবিউটের ব্যাকগ্রাউন্ড, এখানে ভ্যালু হবে ব্যাকগ্রাউন্ড, তারপর হবে কি কোলন চিহ্ন, তারপর ধরুন ব্লু দিলাম, তারপর সেমিকোলন দিতে হবে। এখন দেখবেন এটার পুরো লাইনটা কি হয়ে গেছে, এই যে লেখার পিছনে পুরো লাইনটা ব্লু হয়ে গেছে, ব্ল্যাক। এখন যদি আমি একই লাইনে কিন্তু আমরা একাধিক প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করতে পারি। এই যে সেমিকোলন, এটা হচ্ছে পার্থক্য, মানে এটা কি করে একটা একটা প্রপার্টি ভ্যালুর সাথে আরেকটা প্রপার্টি ভ্যালুর মাঝখানে, এটা হচ্ছে কি মাঝখানে দিতে হয়। তাহলে আমি স্পেস দিলাম, দিয়ে আমি ধরেন এখানে কালারও দিতে পারি আমি চাইলে একসাথে। এখন কালার যদি আমি হোয়াইট দিই, তারপরে সেমিকোলন দিব। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি, সেটার ভ্যালু হচ্ছে কি ব্লু। তাহলে এই লেসোজাইনের ব্যাকগ্রাউন্ডে কি করবে, ব্লু করবে। আবার একই সাথে সে কালারও করবে, কালারটা কি করবে, হোয়াইট করবে। একাধিক প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। দেখছেন এটা কালারটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু একাধিক অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে পারতাম এই HTML অন্যান্য অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। সেখানে কিন্তু পাশাপাশি অনেকগুলো অ্যাট্রিবিউট বসতো, ঠিক আছে, বাট ভ্যালু বসতো একটা, যেমন আমরা ফন্টে যেভাবে দেখেছিলাম, জিনিসগুলো আমি দেখে মানে একটু দেখিয়ে আপনাদেরকে ক্লিয়ার করাই আর কি। সেজন্য অনেক সময় একটু সময় যায়, এরপরেও একটু শেখার জন্য। হ্যাঁ, জাস্ট বলে দিলে কিন্তু অনেক সময় মাথায় আসে না জিনিসটা কি কি বললাম। সেজন্য দেখি একটু ক্লিয়ার করি, জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, কি বলতে চাইছি এখানে দেখেন, এই ফন্টের মধ্যে যদি আমি হুসাইনটা দিই, এখন এই জায়গায় আমি চাইলে পেজ দিয়ে এখানে একটা ফন্টের স্টাইল দিতে পারি, সাথে কালারও দিতে পারি, বাট ভ্যালুটা একটাই, একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটটা এমন একটা অ্যাট্রিবিউট যেখানে অ্যাট্রিবিউট একটা কিন্তু প্রপার্টি এবং ভ্যালু একাধিক। যেমন ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি, ভ্যালু এটার ভ্যালু হচ্ছে ব্লু, কালার একটা প্রপার্টি, এটার ভ্যালু হচ্ছে হোয়াইট। ঠিক আছে, এখানে আপনি ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ ইত্যাদি সবগুলো একসাথে ব্যবহার করতে পারবেন। সবগুলো এই ইলিয়াস লাইনের উপর কি হবে, এখানে এটার উপরেই এগুলো এফেক্টেড হবে। আচ্ছা, তাহলে এখন স্টাইল অ্যাট্রিবিউট আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে মূলত সিএসএস এর সিস্টেমটা। আমরা যদি এই স্টাইল অ্যাট্রিবিউটটা যদি ধরেন, এটা আমি কেটে দিই, এটা জাস্ট কি এটা বলার জন্য বলছি, এটা বাদ দেন। এখন ধরেন কালারটা একটা কেটে দিই, ছোট করে দিই। আচ্ছা, এখন দেখেন এই স্টাইল অ্যাট্রিবিউটটা পুরো ব্যাকগ্রাউন্ডকে আমি এখন পুরো ব্রাউজারকে ধরেন কালার দিব। তাহলে কোথাও আমি দেখি যে বডিতে দেখেন পুরো বডি কোনটা, বডি হচ্ছে এই পুরোটা। তাহলে আমরা বডিতে যদি আমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি কি হয় দেখেন, স্টাইল অ্যাট্রিবিউটটা বলেছিলাম যে 99% জায়গায় কি হবে, কাজ হবে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিই, ব্যাকগ্রাউন্ড এখানে ধরেন টমেটো সেমিকোলন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা প্রপার্টি, টমেটোটা কি ভ্যালু। তাহলে এটা কি, এটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে বডি ট্যাগের সাথে ইউজ করেছি। এখন দেখেন পুরো বডি থেকে হয়ে যাবে টমেটো কালার হয়ে যাবে। দেখতে পেয়েছেন জিনিসটা। তাহলে এখান থেকে আমরা তো কালারটা ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়েছি, এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা পাশাপাশি ইউজ করেন, সেখানে জাস্ট লেখার জন্য সেটা ব্যাকগ্রাউন্ডটা ঠিকই থাকবে। দেখেন আমরা আস্তে আস্তে সিএসএস দিকে চলে যাচ্ছি, কিন্তু ক্লাস মজা হবে, বাট আপনাকে রেগুলার থাকতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু আজকে থেকে ধরেন এক ধরনের সিএসএস চলে গেলাম, আগামী ক্লাস আমরা সিএসএস এর প্রথম ক্লাস করবো ধরেন। ঠিক আছে, একটু সাথে থাকবেন, প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন আমরা এতদিন যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্ন লেখালেখি করেছি। ঠিক আছে, এইচটিএমএল এ একটা ওয়েব পেজে কোন লেখাটা কি ট্যাগ দিয়ে লিখতে হয়, হ্যাঁ কিভাবে করতে হয়। কিন্তু আজকে থেকে কি করব, ডিজাইন করব। আজকে থেকে আমরা এই যে কালারফুল করব, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, ঠিক আছে, লেখাটাকে ডানে নিব বামে নিব, লেখার ফন্ট চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, ঠিক আছে, এই কাজগুলো আস্তে আস্তে করব। এটাই হচ্ছে সিএসএস, ডিজাইন করা। ঠিক আছে, তাইলে আহ আশা করি আপনারা সাথে থাকবেন। আজকের ক্লাসটা ছোটই হলো, আমি যেহেতু আরো দুইটা ক্লাস নিব, দুইটা ব্যাচের, আমি জাস্ট আপনাদেরকে আজকে আহ, যে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে বলেছি, আর বেশি কিছু বলতে হবে না। এখানে যদি একটু কোনো ট্যাগ যদি বাদ যায়, একটু দেখি কোনো ট্যাগ বাদ গেছে কিনা। এখানে ফর্ম ট্যাগ গুলো নিয়েও আলোচনা করেছি আপনাদেরকে। ক্লাস 6-এ কি নিয়ে আলোচনা করেছিলাম বলছেন, যে ট্যাবল নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে ক্লাস 5-এ 4-এ কি নিয়ে আলোচনা করেছি, 4 হচ্ছে মার্কি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, সবগুলো মোটামুটি এইচটিএমএল এর বেশিরভাগ ট্যাগ নিয়ে আলোচনা করেছি আমরা। আহ, আরেকটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম কিনা মনে নাই, জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আজকে। এটা হচ্ছে
W3 schools, W3 schools.com, এটা সুইডেনের একটা সাইট। ইন্টারনেটের যে ওয়েব প্রোগ্রামিং এবং ওয়েব ডিজাইনের জন্য এটা খুবই পপুলার এবং বিশ্বস্ত সাইট। এই সাইটে আপনারা আসলে বিভিন্ন কিছু হেল্প নিতে পারবেন, ঠিক আছে। এখন যদি এখানে দেখেন HTML থেকে CSS থেকে শুরু করে JavaScript থেকে শুরু করে সবগুলো প্রোগ্রামিং আছে, বাট আপনার ফাউন্ডেশনটা জানা থাকলে এখান থেকে আপনি নিতে পারবেন। এখন ধরেন এখানে HTML আসেন, HTML এ ক্লিক করার পর দেখবেন যে HTML এর সবগুলো কোড এখানে ক্লাস আকারে আছে। তবে আমাদের ক্লাসগুলোতে আমরা যে 7টা 8টা যে ক্লাসগুলো করাইছি আমরা, সেই ক্লাসগুলোতে কিন্তু মৌলিক যেগুলা মেইন ম্যান্ডেটরি ট্যাগ যেগুলো বারবার ইউজ হয় সেই ধরনের ট্যাগগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বাট এখানে রেয়ার আরো অনেক ধরনের ট্যাগ আছে যে ট্যাগগুলো আমরা আলোচনা করি নাই। এগুলো মাঝে মাঝে কাজের ক্ষেত্রে আসবে, তখন আলোচনা করা হবে, অথবা খুবই রেয়ার প্রয়োজন হবে না, সেগুলো আমরা আলোচনা করি নাই। আর কিছু কিছু রেয়ার ট্যাগ তবে সামনে আসলে তখন আমরা আলোচনা করব। আবার কিছু ট্যাগ আছে যেগুলো CSS এর সাথে রিলেটেড, সেগুলো CSS এর ক্লাসে আমরা আলোচনা করব। তবে আপনি এসে HTML এ ক্লিক করে w3schools.com, হ্যাঁ, এভাবে সার্চ দিবেন, আসবে এটা। তাহলে এটাতে আপনারা এসে কি করবেন, এইভাবে আপনারা রিসোর্স গুলো খুঁজে দেখতে পারেন। এই যে ইন্ট্রোডাকশন, এডিটর, ঠিক আছে, বেসিক, এগুলো আমরা আলোচনা একটা একটা করে ফেলেছি। এগুলো এখানে দেখতে পাবেন সবকিছু, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে ওই যে রিয়ার কিছু জিনিস আমরা হয়তো আলোচনা করিনি, সেগুলো আপনি এভাবে শিখবেন। আসলে একেবারে A to Z প্রোগ্রামিং এর বা একটা ল্যাঙ্গুয়েজ এর সবকিছু ক্লাসের মধ্যে কভার করা পসিবল না। মেইন জিনিসগুলো, ফাউন্ডেশন গুলো বলা আছে মেইন, এগুলো আমরা বলতেছি। পাশাপাশি আপনি বিভিন্ন জায়গা থেকে, রিসোর্স থেকে আপনি এভাবে কি করে কি বলে যে সার্চ করে করে, হ্যাঁ, আপনার জ্ঞানটা ডেভেলপ করতে হবে। আমার কোর্সটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। আমি আপনাকে HTML এই 7টা 8টা, আজকে কয়টা, আজকে কত নম্বর ক্লাস চলতেছে আমাদের, 7 নম্বর ক্লাস। তো আশা করছি আমাদের বেস 2 এর 7 নম্বর ক্লাসে আমি কিন্তু HTML এর যেগুলো বেশি ইউজ হবে, 90% 95% ট্যাগ আমি অলরেডি এখানে কভার করে ফেলেছি। এরপরে রেয়ার কিছু ট্যাগের যেগুলা মাঝে মধ্যে ইউজ হবে, অথবা কিছু ট্যাগ CSS এর সাথে প্রয়োজন হবে, তখন আমরা বলবো। তো তাইলে আমরা ফাউন্ডেশনটা অলরেডি, HTML এর ফাউন্ডেশনটা হয়ে গেছে যদি আপনি এই 7টা ক্লাস করে থাকেন। না করলে নাই, না করলে কিন্তু আপনার ফাউন্ডেশনটা হয়নি। না করলে যেটা করতে হবে, আপনার গ্রুপে লিঙ্ক আছে, 7টা ক্লাস সিরিয়ালি আপনাকে করতে হবে। আপনি অন্য ব্যাচের ক্লাস দেখতে পারেন, সমস্যা নাই, তবে আপনার ব্যাচের 7টা যে মানে সিরিয়ালি ক্লাসগুলো অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। তাহলে আপনার আশা করি ফাউন্ডেশনটা শক্ত হবে। এবং আপনি এরপরে ফাউন্ডেশনটা হয়ে যাওয়ার পরে এই যে দেখাই দিলাম, এখান থেকে আপনি একটু একটু দেখবেন যে ধরেন আপনি কালারে গেলেন, স্টাইলে গেলেন, তখন কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন। এখানে কিন্তু প্র্যাকটিস করা যায়। আমি ধরেন একটা জিনিস কিভাবে প্র্যাকটিস করবেন আমি দেখাই। ধরেন ফর্ম ট্যাগে গেলেন, এই ফর্ম ট্যাগে আমরা কতগুলো বলেছি, ফর্ম ট্যাগে অনেকগুলো ট্যাগ আমরা বলেছি। দেখেন এখানে এই যে ইনপুট ট্যাগ, এই যে ইনপুটের অনেকগুলা টাইপের বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো নিয়ে এখানে বলেছি, সেগুলো কিন্তু এখানে আছে। আপনি যদি এই জায়গায় লিখছে এটা, আপনি যেখানে ট্রাই ইউর সেলফে ক্লিক করেন, তাহলে দেখবেন বাম পাশে কোডগুলো আসবে, ডান পাশে কি আউটপুটটা আসবে। এখানে আপনি যদি কি করেন, কোডগুলো চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পরে ডানে ক্লিক করলে সেটা এদিকে চেঞ্জ হয়ে যাবে। আমাদের কিন্তু বেশিরভাগ কাজগুলো এখানে বলা আছে। আপনি 7টা ভিডিও আবার একটু রিভিশন দিয়ে দেখে আসবেন। তারপরে এখান থেকে রিসোর্স মানে দেখবেন, এখান থেকে ক্লাসগুলো দেখবেন। দেখার পরে আপনার জ্ঞানটা আর একটু বেড়ে যাবে, আরো বাড়বে। যেটা বুঝবেন না সেটা বাদ দিবেন, সমস্যা নেই, সেটা নিয়ে মাথা নষ্ট করার কিছু নেই, ঠিক আছে। আপনি আস্তে আস্তে যখন অ্যাডভান্সের দিকে যাবেন, CSS করার সময় আরো অনেক কিছু অ্যাডভান্স, আমরা HTML এর অনেকগুলো কাজ হয়তো আমরা এখন জানি না, যেটা CSS আমরা দেখতে পাবো। হ্যাঁ, আবার অনেকগুলো দেখবো যে আমরা জাভাস্ক্রিপ্টে দেখতে পাবো। কিন্তু এখানে তো তারা সবগুলো কভার করেছে। আমরা এগুলো সবগুলোতে এভাবে কভার করা পসিবল না, ঠিক আছে। তো এই জন্য ফাউন্ডেশনটা আশা করি আমাদের HTML আজকে শেষ। আমরা HTML এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং রিসোর্স গুলো খুঁজে কাজ করার চেষ্টা করবেন। আর আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের CSS ক্লাস শুরু হবে, এবং CSS ক্লাসে মজা পাবেন, এবং মোটামুটি আপনার ওয়েবসাইট সুন্দর লাগবে, ডিজাইন করতে পারবেন, নিজের জন্য ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন যদি আমাদের সাথে থাকেন এবং একটু কষ্ট করেন, প্র্যাকটিস করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে CSS দেখা হবে। আগামী কাল হতেও পারে ক্লাস, নাও হতে পারে। এরপরে ইনশাআল্লাহ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এভাবে প্রতিদিন ক্লাস হবে। আগামীকাল ক্লাস হয়তো নাও হতে পারে, তো সেটা আমরা কালকে দেখবো। তবে 10টার পরে একটু নজর রাখবেন, ক্লাস যে কোনো সময় হইতে পারে আর কি। ধন্যবাদ সবাইকে।